গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আগে ইকোনমিক্সের দুটো ক্লাস করে অলরেডি করে ফেলেছি। তো আজকে এটা থার্ড ক্লাস, এবং এই থার্ড ক্লাসে এই যে থার্ড ক্লাস, এই থার্ড ক্লাস, এই ক্লাসটা কিন্তু কতগুলো সাব পার্টে হবে। কারণ আমরা আগের দিন যেটা পড়েছি ইকোনমিক প্ল্যানিং সম্পর্কে, আজকে আমরা যে পার্টটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং। আর এই যে চ্যাপ্টারটা ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং, সেটা কিন্তু একদিনে কমপ্লিট করা সম্ভব নয়, কারণ প্রচণ্ড লেন্দি হবে। এর মধ্যে প্রচুর ইনফরমেশনের ব্যাপার আছে, এগুলো সবগুলোকে তুলে ধরতে হবে যাতে ভিডিওটা লেন্দি না হয়। সেই জন্য আমি এই ক্লাসটাকে আমরা তিনটে সাব পার্টে ভাগ করে করব। পার্ট ওয়ানে থাকবে কি, বা সেটা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ান যে প্ল্যানিং, সেই ইকোনমিক প্ল্যানিং কমিশন সেট আপ, তার আগে যে তার প্ল্যানিংয়ের যে পিরিয়ডে যে সমস্ত প্ল্যানিংগুলো হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ শাসনকালে যে সমস্ত প্ল্যানিংগুলো হয়েছিল সেটা। দুই, তারপরে আমরা পড়ব ইন্ডিয়ান ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং। সেখানে আমরা প্ল্যানিং কমিশন থেকে শুরু করে আমরা পড়ব যে একদম 12 প্ল্যান পর্যন্ত। এবং তারপরে নীতি আয়োগ সম্পর্কে একটা ক্লাস হবে। তারপরে কিছু ক্লাস থাকবে, সেগুলো হচ্ছে গিয়ে যে মনিটরেবল টার্গেট বা এই সমস্ত কিছু স্কিম, কিছু প্রোগ্রাম, প্রপার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম, এই সমস্ত বিষয়ে একটা ক্লাস থাকবে। তো এইভাবে আমরা ছোট ছোট স্টেপে এগিয়ে যাব। ক্লাসগুলোকে বেশি লেন্থে না করে আমরা ছোট ছোটোভাবে এগিয়ে যাব, তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর ক্লাসটা শুরু করার আগে আমি একটা ডিক্লারেশন দিচ্ছি যে আমি যে চ্যানেলটা সেট আপ প্রসেস নিয়ে একটু প্রবলেম ছিল, ফাইনালি অ্যান্ড কমপ্লিটলি এই চ্যানেলটা আমি সেট আপ করলাম, যেটা টাইমস WBCS নামে থাকবে। এবং কারণ আমি 6 ইয়ার্স আগে আমি একটা ফেসবুকে আমার পেজ ছিল, সেখানে যেটা WBCS টাইমস বলে একটা পেজ ছিল, সেটা আমি অলরেডি ডিলিট করে ফেলেছি 2022-এ। সেখানে আমার অনেক ভিউয়ার ছিল, প্রায় 2-4 হাজার কি 3,000 এরকম ভিউয়ার ছিল। তো আমি ওটা ডিলিট করে ফেলেছিলাম, কারণ আমার পড়াশোনা একটু ডিস্টার্ব হতো বলে। তা আমি সেটাকে আবার একটু চালাচ্ছি। এটাকে আমি নামটা একটু আলাদা, টাইমস WBCS দিয়ে করছি। আগে WBCS টাইমস ছিল, এখন টাইমস WBCS করছি। তো মাঝখানে আমি তার আগে কয়েকদিন আগে একটু চ্যানেলটা একটা চেঞ্জ করেছিলাম, কিন্তু এটা আমার ফাইনাল। আর এই চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য তোমাদের সকলকে আমার অনুরোধ থাকছে। আমি আশা করি আমার এই ভিডিওগুলো বা আমার এই ক্লাসগুলো প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে অনেক কিছু সুবিধা সহজে বুঝতে সহযোগিতা করবে, এবং ইকোনমিক্স সহ অন্যান্য সাবজেক্টগুলো সমস্ত কিছু একটা সামারাইজ সিম্পলিফাইং ওয়েতে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার প্রণাম, আমার অনুরোধ, সাবস্ক্রাইব করো, অন্তত সাবস্ক্রাইব করো, ঠিক আছে? লাইক করো আর চ্যানেলটাকে শেয়ার করো, কারণ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো করলে কিচ্ছু আসবে না তোমাকে, তোমার অ্যাকাউন্ট থেকে পয়সাও কাটা যাবে না, তোমাকে ইউটিউব অথরিটি তোমাকে কিছু বলবেও না। তোমরা যদি এটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর বেশি করে দেখো, নোটস তৈরি করো, বেশি করে দেখো, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো হবে। আর চ্যানেল গ্রো মানেই তোমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় সামনে আসবে, এবং অনেক কিছু তোমরা ফ্রিতে অনেক ভালো ভালো কিছু পাবে। এখানে কিন্তু অনেক আছে
যে শুধু কথা বিক্রি করে, মানে কন্টেন্ট কিছু নেই, কথা বিক্রি করে একদম সেই মার্কেটে মানে জামা কাপড় বিক্রি করার মতো, ঠিক আছে, এসেই একদম ধুম করে শুরু করে দেবে। তো এখানে কন্টেন্টটা হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি। আমার কি ল্যাঙ্গুয়েজ, আমার কি মানে কথা বলার স্টাইলস, বা আমার কি অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং ফিগার বা এই সমস্ত কিছু নেই। কারণ খুব নর্মাল আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষায় বোঝাচ্ছি, ক্লাসগুলো করাচ্ছি, কিন্তু কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্টগুলো কিন্তু খুব ভালো। সুতরাং তোমরা যেটা পরিশ্রম করে বুঝতে তোমাদের যে সময়টা লাগবে, সেটা আমার ক্লাসগুলো দেখলে খুবই সহজ লাগবে। এখানে কিন্তু এক্সাম ওরিয়েন্টেডই পড়ানো হয়, অর্থাৎ এক্সামে যেগুলো আসার মতো সেইগুলো সম্পর্কে একটা কনসেপ্ট সামারাইজ, মানে যে যে সিম্পল তুলে ধরা, সেটা আমি করছি এবং আমি আগামী দিনে করতে থাকবো। সুতরাং বেশি কথা না বলে আজকে আমি ক্লাসটা শুরু করছি। যে আজকে আমরা যে পার্টটা পড়বো হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংয়ের যে আগে যে ন্যাশনাল কমিশনস, অর্থাৎ ইন্ডিয়ান যে 5 প্ল্যানস, সে শুরু হওয়ার আগে যে যে প্রোগ্রাম বা প্ল্যান এগুলো ছিল, সেইগুলো সম্পর্কে আমরা আজকে পড়ব। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ সরি এক মিনিট। তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে কি, যে প্রথমে আমরা দেখছি সোভিয়েত প্ল্যান 1928 থেকে 1928 থেকে যে 1928 থেকে, ঠিক আছে, 1928 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা যে সোভিয়েত রাশিয়াতে যে প্ল্যানটা দেখেছি, সেই প্ল্যানটা হচ্ছে গিয়ে, যাক এখানে আমার একটা সমস্যা হচ্ছে, সেই প্ল্যানটাতে আমরা দেখেছি যে যে সোভিয়েত ইউনিয়ন যেটা প্ল্যান স্ট্যালিন যেটা করেছিল 1928 থেকে 33, সেই যে প্ল্যানিং, এটা ছিল ওয়ার্ল্ডের প্রথম 5 প্ল্যানস যেটা সোভিয়েত রাশিয়া করেছিল। এবং সেইখান থেকে কিন্তু পরবর্তীকালে যে পোস্ট ওয়ার্ল্ড পিরিয়ডে আমরা দেখবো যে এটা তো পোস্ট ওয়ার্ল্ড পিরিয়ডে কিন্তু প্ল্যানিংগুলো হয়েছে, মানে ফার্স্ট যে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল তার পরবর্তীকালে এই সোভিয়েত রাশিয়াতে আগেই 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লব শুরু হয়েছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু এই যে প্ল্যানিং মডেলগুলো আস্তে আস্তে সমস্ত দেশ ফলো করতে শুরু করেছিল। তো সেক্ষেত্রে আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়ন কিন্তু প্রথম যে মানে কান্ট্রি যেটা কিন্তু এক্সপ্লোর করেছিল অ্যান্ড অ্যাডপ্টেড করেছিল, যে ন্যাশনাল প্ল্যানিং এক্সপ্লোর করেছিল এবং অ্যাডপ্টেড করেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখব যে ইন্ডিয়ান যে প্ল্যানিং 1930s কিন্তু ইন্ডিয়ান প্ল্যানিংটা শুরু হচ্ছে, এবং সেটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে
আর এক্ষেত্রে ইন্ডিয়াকে মানে ব্রিটিশরা কিন্তু একটা এই যে প্ল্যানিং প্রসেস যেটা শুরু করতে চেয়েছিল ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা কিন্তু ব্রিটিশরা কিন্তু অনেক সময় মানে সেটাকে ইমিউন করার চেষ্টা করেছিল, কিন্তু যাই হোক পরবর্তীকালে আস্তে আস্তে শুরু হয় সেই প্ল্যানিং প্রসেসগুলো। এবং আমরা প্রথমে দেখব যে বিশ্বেশ্বরায়া যে প্ল্যান, প্রথমেই আমরা দেখব যে বিশ্বের কতগুলো প্ল্যান হয়েছিল। বিশ্বেশ্বরায়া প্ল্যান 1934 সালে, এবং এটা ছিল কিন্তু ইন্ডিয়ান যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের ফার্স্ট ব্লু প্রিন্ট। ঠিক আছে, ইন্ডিয়ান যে ফাইবার প্ল্যান, সেই ফাইবার প্ল্যানিং ফার্স্ট ব্লু প্রিন্ট ছিল কি বিশ্বেশ্বরায়া প্ল্যান। এবং এই প্ল্যানটা করেছিল কি বিশ্বেশ্বরায়া, যিনি ছিলেন কি দেওয়ানশ মাইসর। এবং এই প্ল্যানিং, এবং তিনি একটা বই লিখেছিলেন যে দ্য প্ল্যানিং দ্য প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, এবং বইটা 1934 খ্রিস্টাব্দে পাবলিশও হয়েছিল। দ্য প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, এবং সেই বইটা কিন্তু 1934 খ্রিস্টাব্দে পাবলিশও হয়েছিল। এবং এখানে ছিল কি আউটলাইন দেওয়া ছিল, একটা কি আউটলাইন ছিল, ব্রড কনফোরাস অফ প্ল্যান প্রপোজাল, একটা বিশাল একটা প্ল্যান প্রপোজালের যে কীভাবে কি প্ল্যান প্রপোজাল হয় তার একটা ব্রড কনফারেন্স তিনি কিন্তু দিয়েছিলেন এই বইটার মাধ্যমে। ঠিক আছে, এই বইটার মাধ্যমে তিনি কিন্তু আউটলাইন করেছিলেন। এবং এই যে প্ল্যানিং যে ইয়েটা ছিল সেটা ছিল কি ডেমোক্রেটিক ক্যাপিটালিজম। ঠিক আছে, বিশ্বেশ্বরায় কিন্তু একটা ডেমোক্রেটিক ক্যাপিটালিজম করেছিলেন, এবং যেটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টকে বেশি এমফাসাইজ করতো। এবং যেটা হচ্ছে কি ইউএসের প্ল্যানের সঙ্গে অনেকটা বিশ্বেশ্বরায় প্ল্যানের একটা সিমিলারিটিস ছিল। তো এমফাসাইজ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর এমফাসাইজ করাতো। এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রি বেস, অর্থাৎ এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রি থেকে কিন্তু একটা ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু এই প্ল্যানের মধ্যে দিয়ে কিন্তু আসছে। অর্থাৎ যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি হচ্ছে ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, একটা ক্যাপিটালিজম একটা মানে ক্যাপিটালিস্টিক নেচারের একটা ফিচার্স আমরা এখানে পাচ্ছি। সো এবং এটাতে কী হয়েছে যে ইন্ডিয়ান যে ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকামকে ডাবলিং করবার একটা টার্গেট কিন্তু এই প্ল্যানের মধ্য দিয়ে কিন্তু আউটলাইন করা হয়েছিল। এরপরে আমরা দেখব যে ফিকির একটা প্ল্যান প্রপোজাল ছিল, যে ফিকির, এবং এর প্রেসিডেন্ট ছিলেন কি এনআর সরকার ছিলেন। তো এটা সম্পর্কে আমরা ডিটেলস সেরকম কিছু না পড়ে, কারণ এখানেও কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপরে করা হয়েছিল। যাই হোক, এরপরে আমরা যেটা আসবো যে কংগ্রেস প্ল্যান কী ছিল। কংগ্রেসের যে একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে 1938 অক্টোবরে কী করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিলেন সেই সময় সুভাষচন্দ্র বোস, যে ত্রিপুরা সেশন, সেইতে তিনি কিন্তু 1938 কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন, তাই না? এবং 1939 খ্রিস্টাব্দে তাই তিনি হরিপুরা কংগ্রেস থেকে জিতেছিলেন। যাই হোক, সুভাষচন্দ্র বোস এই সময় প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এবং জওহরলাল নেহরু, এবং এই যে সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরু দুজনে কিন্তু সোশ্যালিস্টিক নেচারের ছিল। ঠিক আছে, এদের মধ্যে কিন্তু সোশ্যালিজমেরও একটা ভাব ছিল। জওহরলাল নেহরুর মধ্যে চরম ভাব থাকলেও কিন্তু তিনি কিন্তু সেটাকে মানে এক্সপ্লোর, অর্থাৎ সেটাকে কিন্তু মানে এক্সট্রোভার্ট করতেন না অতটা, মানে আর্ডেন্ট ফলোয়ার অফ সোশ্যালিজম, বাট ওয়াজ নট হি সোশ্যালিস্ট। সো বাট বিহেভিয়ার, বাট হি ওয়াজ নট সোশ্যালিস্ট, হ্যাঁ, ফলোয়ার অফ সোশ্যালিজম বাট নট এ সোশ্যালিস্ট। কিন্তু সুভাষচন্দ্র বোস এদিক থেকে ছিলেন সোশ্যালিজম, মানে সোশ্যালিস্টিক তার নেচার ছিল। এবং এই চেয়ারম্যানশিপ ছিলেন কি জওহরলাল নেহরু, তার চেয়ারম্যানশিপেই কিন্তু সুভাষচন্দ্র বোস 1938 কী করেছিলেন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। এবং এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনের মধ্য দিয়ে কিন্তু যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে স্টেট কন্ট্রোল, এই যে ফিচার্সগুলো, সেগুলো কিন্তু এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনের একটা ফিচার্স। ঠিক আছে, এবং পরবর্তীকালে আমরা পড়বো যে বোম্বাই প্ল্যান, সেটা কিন্তু বোম্বাই প্ল্যান অ্যান্ড এই এনপিসি, এই দুটো কিন্তু মানে সিমিলারিটিস আছে অনেকটা।
এরপর আমরা দেখব যে এই যে প্ল্যানিং কমিটি তৈরি হলো, সেই তারপরে 1938-39 খ্রিস্টাব্দে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাচ্ছে। এই সময়ে যে 40 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার চলেছিল, সেই সময় কিন্তু চেয়ারম্যান সহ অনেকেই কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন, জওহরলাল নেহরু সহ অনেকেই কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন, যার ফলে কি যে প্ল্যানিং যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা কিন্তু চালাতে পারেনি এবং সেটা পুরো একটা মানে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। এবং এনসিপি পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেলে কিন্তু 1949 খ্রিস্টাব্দে এনপিসি তার ফাইনাল রিপোর্ট পাবলিশ করে এবং ম্যানি ডেভেলপমেন্ট রিলেটেড টু প্ল্যানিং টুক প্লেস ডিউরিং দ্য, এবং পরবর্তীকালে আমরা দেখব যে অনেক যে ডেভেলপমেন্ট রিলেটেড প্ল্যান আমরা দেখব যে যে ইন্টারিম যে গভর্নমেন্ট হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, সেখানে জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার ছিলেন ইন্টারিম তে, সেখানে যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল সেই ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু নানান ধরনের ডেভেলপমেন্ট প্ল্যানিং বা প্রোগ্রামগুলো নেওয়া হয়েছিল। লিডিং রেইজ দ্য লার্জ অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি, এবং এখানে কিন্তু যে লার্জ এবং হেভি ইন্ডাস্ট্রিকে বেশি লিডিং দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এনপিসি প্ল্যানিং মানে কি, নট এগ্রিকালচারকে এমফাসাইজ করেনি, মানে কটেজ ইন্ডাস্ট্রি বা ভিলেজ ইন্ডাস্ট্রি এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি, অর্থাৎ এগ্রো বেসড ইন্ডাস্ট্রিকে কিন্তু অতটা হেভি ইন্ডাস্ট্রি মানে আয়রন টায়রন এই সমস্ত ব্যাপারে হেভি ইন্ডাস্ট্রি এবং কি লার্জ এবং হেভি ইন্ডাস্ট্রিকে কিন্তু প্রায়োরিটি দিয়েছিল এনপিসি প্ল্যান। এবার আমরা চলে আসবো যেটা হচ্ছে গিয়ে বোম্বাই প্ল্যানিং। ঠিক আছে, বোম্বাই প্ল্যানিংটা কি হচ্ছে 1944 থেকে 45, এবং এটা করেছেন কে, 8 ক্যাপিটালিস্ট এতে ইনভলভ ছিলেন। 8 ক্যাপিটালিস্ট এতে ইনভলভ ছিলেন, যেমন তার মধ্যে যে পুরুষোত্তম দাস ছিলেন, জিআরডি টাটা ছিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এরা অনেকেই ছিলেন। তারপরে ভুলে গেলাম, সারোভ ছিলেন, তারপর হচ্ছে গিয়ে বিড়লারা ছিলেন। এই সমস্ত নানান ধরনের কিন্তু ক্যাপিটালিস্ট ছিলেন, তারা কিন্তু এই প্ল্যানটাতে প্রায় 8 জন ক্যাপিটালিস্ট এই প্ল্যানটাতে ইনভলভ ছিলেন। এবং আমরা দেখব যে সাম অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট ছিল কি, এই যে কিছু ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট করেছিল এই যে এরা, যে কি এগ্রাগ্রেন রিস্ট্রাকচারিং, অর্থাৎ এগ্রিকালচার সেক্টরের যে রিস্ট্রাকচারিং, সেটা কি, যে অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ। ঠিক আছে, অর্থাৎ যে জমিনদারি সিস্টেম ছিল, সেই জমিনদারি সিস্টেমে যে ইন্টারমিডিয়েট ছিলেন তাদেরকে অ্যাবলিশন করতে হবে। 2 হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্ষেত্রে কিন্তু র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল, এবং আমরা দেখব যে বোম্বাই প্ল্যানে 1944-45 35% অফ দ্য টোটাল আউটলে অ্যালোটেড করা হয়েছিল কি বেসিক ইন্ডাস্ট্রির জন্য, 35% কিন্তু অ্যালোটেড করা হয়েছিল। নেক্সট, ডেভেলপমেন্ট অফ এসেন্সিয়াল কনজিউমার গুডস, এসেন্সিয়াল যে কনজিউমার গুডস সেগুলোর উপর ডেভেলপমেন্ট করা হয়েছিল। প্রমোটিং দ্য medium small sector and cottage industries। এখানে কিন্তু এই যে বোম্বাই প্ল্যানটা, সেটা আমরা দেখতে পাচ্ছি কটেজ ইন্ডাস্ট্রি, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিজগুলোকে এরা প্রমোট করতো। কিন্তু আগে যে এনপিসি প্ল্যানিংটা দেখেছি সেখানে কিন্তু হেভি এবং লার্জ ইন্ডাস্ট্রিকে মানে প্রমোট করেছিল, কিন্তু এখানে কিন্তু কটেজ ইন্ডাস্ট্রি বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিকেও কিন্তু এখানে প্রমোট করা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু শুরু হয়েছিল। এনপিসি এবং বোম্বাই প্ল্যান স্টেট টু প্লে এ অ্যাক্টিভ রোল, অর্থাৎ স্টেট অর্থাৎ মার্কেটের কোনো রোল ছিল না, এতে স্টেটের একটা রোল ছিল। অর্থাৎ যেটা আমরা দেখব যে
যে ক্যাপিটালিস্টিক নেচার, যে সেন্ট্রাল প্ল্যানিং, যে সেন্ট্রালাইজ যে প্ল্যানিংয়ে যে সেন্ট্রালাইজেশন, একটা সেন্ট্রালাইজেশন যে সেন্ট্রালাইজ প্ল্যানিং যেগুলো, ঠিক আছে, সেগুলোতে কিন্তু স্টেটের একটা রোল থাকতো। সেখানে কিন্তু এই প্ল্যানে সে কিন্তু বম্বে প্ল্যানে কিন্তু স্টেটের একটা অ্যাক্টিভ রোল ছিল। তো সোশ্যাল ওয়েলফেয়ার, এবং এই প্ল্যানের মধ্যে দিয়ে কিছু সোশ্যাল ওয়েলফেয়ার করা হয়েছিল, যেমন হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট, মিনিমাম ওয়েজ, হাউজিং, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ফ্রি এডুকেশন, ইলেকট্রিসিটি অ্যান্ড ট্রান্সপোর্টেশন, লো কস্ট থ্রু দ্য সাবসিডিজ, এই ধরনের কিছু সোশ্যাল ওয়েলফেয়ার দেওয়া হয়েছিল। ডু অ্যাওয়ে উইথ দ্য গ্রোস ইনইকুয়ালিটিস অফ ইনকাম, ওয়েলথ অ্যান্ড অপরচুনিটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে মানে এমফাসাইজ দিয়েছিল এই প্ল্যান। নেক্সট আমরা চলে আসবো কি গান্ধিয়ান প্ল্যান। তো দেখছো কীভাবে প্ল্যান, যে ইন্ডিয়ান যে প্ল্যান, সে প্ল্যানটা কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে, কারণ কোনো কিছু হঠাৎ করে এইভাবে তৈরি হয় না, ঠিক আছে। তো গান্ধিয়ান প্ল্যানে 1944 খ্রিস্টাব্দে হয়েছে, এটা শ্রীমান নারায়ণ আগরওয়াল এই প্ল্যানটা করেছিলেন, এর লিডিং দিয়েছিলেন। লেইড দ্য মোর এমফাসাইজ অন দ্য এগ্রিকালচারের উপর কিন্তু এই যে গান্ধিয়ান প্ল্যানটা বেশি এতে ছিল, কটেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রির উপরে বেশি এমফাসাইজ করা হয়েছিল। আনলাইক দ্য এনপিসি অ্যান্ড বোম্বাই প্ল্যান, অর্থাৎ এনপিসি এবং বোম্বাই প্ল্যান যেটা আমরা দেখেছি, সেখানে কিন্তু এনপিসি প্ল্যানিংয়ে কিন্তু লার্জ অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিকে এমফাসাইজ মানে প্রায়োরিটি দিয়েছিল, এবং বোম্বাই প্ল্যানের ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল র্যাপিড, এবং সেখানে কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি এবং কটেজ ইন্ডাস্ট্রিটাও ছিল। অর্থাৎ কিন্তু গান্ধিয়ান প্ল্যানে কিন্তু আমরা যেটা দেখলাম সেটা কিন্তু নয় একেবারেই, এটা পুরোটাই একটু আলাদা। সেখানে কিন্তু কটেজ এগ্রিকালচারকে এমফাসাইজ করা হচ্ছে, আর ওইখানে কিন্তু ইন্ডাস্ট্রিকে এমফাসাইজ করা হচ্ছে, অর্থাৎ এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রির দিকে ট্রেন্ড নিচ্ছে যে প্ল্যানিংগুলো, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। ইন্ডাস্ট্রিকে লেস প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু এগ্রিকালচার এবং এগ্রো বেসড যে ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, ভিলেজ ইন্ডাস্ট্রি, সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই প্ল্যানে। নেক্সট আমরা যেটা চলে আসবো কি পিপুল প্ল্যান। সে পিপুল প্ল্যান হচ্ছে গিয়ে 1945 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, এবং এম.এন. রয় করেছিল, এবং তিনি ছিলেন কি মার্কসিস্ট সোশ্যালিজম ছিলেন এম.এন. রয়, এবং তিনি এম.এন. রয় ছিলেন মার্কসিস্ট সোশ্যালিজম, এবং তিনি ভারতের যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। 1925 খ্রিস্টাব্দে কানপুরে তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তিনি তৈরি করেছিলেন, এবং এখানে কি প্রোভাইড করা হয়েছিল বেসিক নেসেসিটিস অফ লাইফ, এবং এই প্ল্যানে কি প্রোভাইড করেছিল বেসিক নেসেসিটিস অফ লাইফ। যেহেতু এটা মার্কসিজম এবং সোশ্যালিজম, তা সোশ্যাল সেক্টর, সোসাইটির উপর বেশি এমফাসাইজ করা হয়েছিল। এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ইকুয়ালি, এখানে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি বোথকেই কিন্তু ইকুয়ালি হাইলাইটেড করা হয়েছিল। কারণ আমরা দেখব যে রাশিয়ার যে 5-year প্ল্যান সেখানে হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন যে 5-year প্ল্যান, সেখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু ইন্ডাস্ট্রিকে, কারণ ইন্ডাস্ট্রি আগে কিন্তু ডিস্যাটিসফ্যাকশনের লেভেলে ছিল, এবং স্ট্যালিন কী করেছিলেন সেইখান থেকে তিনি কী করেছিলেন যে প্ল্যানিং করে, অর্থাৎ 1928 থেকে 33 সালে প্ল্যানিং প্রসেস শুরু করেছিলেন, এবং সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল। সুতরাং যে সোশ্যালিজম এবং মার্কসিস্ট সোশ্যালিজম যে নেচারটা, এখানে কিন্তু এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি বোথ কিন্তু এই পিপল প্ল্যানে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং দেখবো আমরা সর্বোদয় প্ল্যান, এবং এটা ছিল সর্বোদয় প্ল্যান, এবং এটা লাস্ট 5-year এই প্ল্যানের এটা লাস্ট 1950 সালে হচ্ছে সর্বোদয় প্ল্যান। তারপর আমরা দেখবো যে প্ল্যানিং কমিশনের থ্রুতে ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যানিং শুরু হচ্ছে। যাই হোক, সর্বোদয় প্ল্যানটা ছিল কি সিমিলার টু গান্ধিয়ান প্ল্যান। এটা কি সিমিলার টু সর্বোদয় প্ল্যানটা যেটা ছিল কি সিমিলার টু গান্ধিয়ান প্ল্যান। সেখানে কিন্তু যে ভিলেজ এগ্রিকালচারকে এমফাসাইজ করা হবে, এবং ভিলেজ কটেজ ইন্ডাস্ট্রিকে এমফাসাইজ করা হবে, ঠিক আছে। এটা কিন্তু সিমিলার টু গান্ধিয়ান প্ল্যান। তাহলে এই যে আমাদের হয়ে গেল যে প্ল্যানিংগুলো, যে ইন্ডিয়ান 5-year প্ল্যানস শুরু হওয়ার আগে, যে ন্যাশনাল প্ল্যানিং শুরু হওয়ার আগে যে কিছু প্ল্যানিংয়ের যে কতগুলো যে প্রি প্ল্যানিংয়ের যে প্রসেস, সেটা হচ্ছে গিয়ে যেগুলো আমরা একে একে পড়লাম: বিশ্বেশ্বরায় প্ল্যান, ফিকি প্রপোজালস, দি কংগ্রেস প্ল্যান,
তারপর হচ্ছে বোম্বাই প্ল্যান্স, গান্ধীয়ান প্ল্যান্স, পিপল প্ল্যান্স, সর্বদায় প্ল্যান্স। এবার আমরা চলে আসবো কি টপিকে চলে আসবে সাম এরিয়া ওয়াইজ রিপোর্টে। এবং এই যে প্ল্যানগুলো হয়েছে, এই প্ল্যানিংয়ে কিন্তু কিছু রিপোর্ট পাওয়া, যে সমস্ত রিপোর্টগুলো পাবলিশড হয়েছিল, সেই কিছু রিপোর্ট কিন্তু পাবলিশ হয়েছে। এই রিপোর্টগুলো কি এরিয়া ওয়াইজে কিছু রিপোর্ট পাবলিশ হয়েছিল, সেগুলো হচ্ছে গিয়ে কী বলবো যে গ্যাডগিল রিপোর্ট। ঠিক আছে, গ্যাডগিল রিপোর্ট কি, যে আমরা ফার্স্ট 5 year প্ল্যান যেটা দেখবো সেটা গ্যাডগিল রিপোর্টই ছিল। গ্যাডগিল তৈরি করেছিলেন, দ্য ফার্স্ট না থার্ড, যাই হোক এটা কনফিউশন হচ্ছে না। গ্যাডগিল রিপোর্ট, যে গ্যাডগিল রিপোর্টে কী হয়েছিল, রুরাল ক্রেডিটের উপরে ছিল। তারপর হচ্ছে গিয়ে খাড়াগাথ রিপোর্ট, যেটা এগ্রিকালচার ডেভেলপমেন্টের উপরে। তারপর হচ্ছে গিয়ে কৃষ্ণামাচারি রিপোর্ট, যেটা এগ্রিকালচার প্রাইসের উপরে। তো কৃষ্ণামাচারি রিপোর্ট এবং খাড়াগাথ রিপোর্ট এই দুটো কিন্তু এগ্রিকালচার, কিন্তু ডিফারেন্টটা কি, কৃষ্ণমাচারি রিপোর্টে প্রাইস, এগ্রিকালচার যে প্রাইসের উপরে সেই রিপোর্ট পাবলিশ করেছিলেন। আর একটা ছিল কি সারাইয়া রিপোর্ট, এটা ছিল কি সারাইয়া রিপোর্ট, যেটা কি ছিল কোঅপারেটিভ। এই রিপোর্টটা হয়েছিল কোঅপারেটিভের উপরে। তো এই যে কিছু আমরা বললাম গিয়ে এরিয়া ওয়াইজ কিছু রিপোর্ট। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো যেটা নাম্বার থার্ড পেজে চলে আসছি, যে মেজর অবজেক্টিভ অফ প্ল্যানিং। তাহলে আমরা যে প্ল্যানিংটা পড়লাম, সেটা পড়ার পর আমরা দেখছি যে কতগুলো অবজেক্টিভ আছে আমাদের প্ল্যানিংয়ে, যে কী কী অবজেক্টিভ আছে। ফিফথ, আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের কিন্তু কতগুলো অবজেক্টিভ আছে, কী কী অবজেক্টিভ আছে সেগুলো আমরা দেখব একবার। তো যেহেতু আমরা প্ল্যানিংয়ে যে প্রসেস, এটা 1930s শুরু হচ্ছে এবং 1950s আমরা কিন্তু কমপ্লিটলি দেখছি যে প্ল্যানিং কমিশন সেট আপ হচ্ছে জানুয়ারি মাসে 15 মার্চ 1950-তে প্ল্যানিং কমিশন তৈরি হচ্ছে। এবং এই প্ল্যানিং কমিশনের কিছু বেসিক অবজেক্টিভ ছিল, এবং সেই অবজেক্টিভগুলো যেগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে প্রিএমবেলে আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আছে, ফান্ডামেন্টাল রাইটে আছে, অর্থাৎ কনস্টিটিউশনে যে অবজেক্টিভগুলো আছে, সেই অবজেক্টিভগুলো কিন্তু এই ন্যাশনাল যে 5 year প্ল্যান, ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যান, সেই ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যানের ওপরে কিন্তু মধ্যে কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ আমরা এগুলো প্ল্যান থেকে যদি থ্রুলি যদি আমরা এটাকে যদি ইন্ট্রোস্পেক্টিভলি আমরা একটু ডিসকাস করি, তাহলে দেখবো যে কনস্টিটিউশনের যে সমস্ত প্রভিশন, সেই প্রভিশনগুলো তো ইন্ডিয়ান 5 year প্ল্যানের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ধরে নেওয়া হচ্ছে গিয়ে এমফাসাইজ দ্য স্টেটেড ইন দ্য ফার্স্ট 5 year প্ল্যান্স, যে ফার্স্ট 5 year প্ল্যানে কী কী এমফাসাইজ করেছে, পোভার্টি, ইনইকুয়ালিটি ইন ইনকাম, ওয়েলথ অ্যান্ড অপরচুনিটি, এগুলো তো আমরা পাবো। এগুলো আমরা পোভার্টি, এগুলো সবই কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে। পোভার্টি অ্যালিভিয়েশন, ইনইকুয়ালিটি ইন ইনকাম, ওয়েলথ অ্যান্ড অপরচুনিটি, ঠিক আছে, এগুলো সব মানে প্রিএমবেলে আমরা পেয়ে যাব, বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল আমরা পেয়ে যাব। ঠিক আছে, পোভার্টি অ্যালিভিয়েশন, তো ডিপিসিতে কিন্তু অনেক কিছু পোভার্টি অ্যালিভিয়েশন সম্পর্কে অনেক কিছু প্রোগ্রাম ছিল, কনস্টিটিউশনে অনেক কিছু আছে। যেমন ধরুন জহর রোজগার যোজনা, ট্রাইসেম, এই ধরনের যে প্ল্যানগুলো আছে। সেকেন্ড 5 year প্ল্যানেও দেখব কি শুরু হচ্ছে ফার্স্ট 5 year প্ল্যান, যেগুলো ফার্স্ট 5 year প্ল্যান যে সমস্ত বিষয়গুলোর উপর এমফাসাইজ করা হয়েছিল, সেকেন্ড 5 year সেগুলোর উপরেই এমফাসাইজ করা হচ্ছে। এবং লার্জ ইনক্রিজ ইন প্রোডাকশন এমফাসাইজ করা হচ্ছে, এবং সেখানে দেখব যে আমরা প্রোডাকশানকে বাড়ানো হচ্ছে এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্টকে কিন্তু মানে প্রাধান্য দেওয়া হচ্ছে। কী কী করা হচ্ছে সেকেন্ড 5 year প্ল্যানে, সেই সমস্ত অবজেক্টিভগুলোর উপরেই কাজ করছে সেকেন্ড 5 year প্ল্যান। এবং এখানে আমরা দেখব যে লার্জ ইনক্রিজ ইন প্রোডাকশনকে বেশি বাড়াচ্ছে, কারণ প্রোডাকশন যত হবে তত কিন্তু কী হবে, মানুষের কাছে পৌঁছাবে জিনিসগুলো, মানুষের যে পোভার্টি, দারিদ্রতা, সেটা মেটাতে পারবে, রোজগার বাড়বে, এমপ্লয়মেন্ট হবে। প্রোডাকশন বাড়ালে কিন্তু এমপ্লয়মেন্ট, আর ইনভেস্টমেন্ট করলে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। কারণ কি, ইনভেস্টমেন্টগুলো প্রোডাকশনের উপরে, প্রোডাকশন বাড়ানোর জন্য কিন্তু ইনভেস্টমেন্টগুলো হবে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি প্রোডাকশন বাড়ানোর জন্য ইনভেস্টমেন্ট করা হয়, যে কিছু কলকারখানা তৈরি করা,
কিছু মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে তৈরি করবার জন্য ইনভেস্টমেন্ট, এগুলো করলে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এমপ্লয়মেন্ট জেনারেশন হলে কী হবে, ইনকাম বাড়বে। ইনকাম বাড়লে কী হবে, মানে মানুষ রোজগার পেলে কী হবে, পোভার্টি তা আস্তে আস্তে কমতে থাকবে এবং মানুষ একটা ইনইকুয়ালিটি এবং যে ইনকাম ইনইকুয়ালিটি সেটা আস্তে আস্তে কিন্তু রিডিউস হবে। তো সুতরাং এই প্ল্যানিংয়ের সম্পর্কে মানে ইকোনমিক্সের এক একটা জিনিসের সঙ্গে এক একটা কোরিলেটেড, মানে যেটা মানে একদম কোরিলেটেড, মানে 1 টাকা যদি ইনভেস্টমেন্ট করা হয় সেটা থেকে কিন্তু এমপ্লয়মেন্ট হবে, সেটা থেকে প্রোডাকশন হবে, প্রোডাকশন থেকে ট্যাক্স আসবে, ট্যাক্স থেকে আবার রেভিনিউ বাড়বে, মানে ট্যাক্স বসবে, সেখান থেকে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে, গভর্নমেন্টের রেভিনিউ থেকে আবার কী হবে, সোশ্যাল পারপোসে কাজে, মানে সব কোরিলেটেড একদম, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু ইন্ডিয়ান মানে ইকোনমিকের সিস্টেমগুলো কিন্তু চলে। সুতরাং একটা স্টেপ কিন্তু মিস গেলে কিন্তু সেখানে কিন্তু অর্থনীতি মানে ইনকাম কিন্তু কমে যেতে পারবে, প্রোডাকশন কমে যেতে পারবে, জিডিপি গ্রোথ কমে যাবে, মানে অনেক কিছু প্রবলেম হবে। সুতরাং সেম অবজেক্টিভ রিপিটেড আমরা দেখবো যে 6th 5-year প্ল্যানে কিন্তু সেম অবজেক্টিভগুলোকে রিপিটেড করা হচ্ছে, যেটা 1980 এবং 85 এবং 7th 5-year প্ল্যানে, এবং এই সময় কিন্তু ভিপি সিং গভর্নমেন্ট ছিল এবং 7th 5-year প্ল্যানে কিন্তু দেখবো যে 1985 থেকে 90, যেটা 1985 থেকে 90, এবং আমরা দেখব যে 5th এবং 6th 5-year প্ল্যান এবং 7th 5-year প্ল্যানে 1980 1970s থেকে 1980s তো 1970 দশক থেকে 1980 দশক পর্যন্ত দেখব যে ইন্ডাস্ট্রির উপরে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট প্ল্যানিং কমিশন করেছিল। অর্থাৎ একটা ক্যাপিটাল, একটা লার্জ মানে প্রচুর ক্যাপিটাল কিন্তু মানে ইনভেস্ট করেছিল ইন্ডাস্ট্রির উপরে, এবং বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। আমরা দেখব যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি, স্টিল কোম্পানিগুলো তৈরি হয়েছিল এই সময় 1970s to 1980s। যার ফলে কিছু সরকার কী করেছিল, মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা ধার করেছিল, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, মানে মনিটারি, মানে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে, বা প্রচুর টাকা সরকারকে ঋণ নিতে হয়েছিল। যার ফলে কী হয়েছিল, সরকারে কিন্তু আস্তে আস্তে কিন্তু যে টাকাগুলো খরচ হয়েছিল, যার ফলে প্রচুর ইন্টারেস্ট গুনতে হতো, এবং আমরা দেখব যে ইকোনমিক যে গ্রোথ সেটা কিন্তু কমে যাচ্ছিল, এবং যে মানে ফরেন এক্সচেঞ্জ কমে যাচ্ছিল, ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ কমে যাচ্ছিল, মানে প্রচুর একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং ইনফ্লেশন ইনফ্লেশন হাই হচ্ছিল, প্রচুর ইনফ্লেশন হচ্ছিল। এই সময় কিন্তু ইকোনমিকটা, আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু 90s কিন্তু অনেকটা প্রবলেমের কারণ হয়েছিল। তার সঙ্গে উপসাগরীয় যুদ্ধ 1991 এবং ভীষণভাবে আমাদের ভারতীয় অর্থনীতিকে ধাক্কা দিয়েছিল। প্রয়োজন হলো কি ইকোনমিকে রিফর্মস চলে আসলো কি, এবং এই সময় দেখব যে আমরা ভিপি সিং যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টও চেঞ্জ হয়ে গেল। যাই এখানে কিন্তু পলিটিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে একটু ডিসকাস করলে আরও ভিডিও লেন্থ হয়ে যাবে, সেটা আমি করবো না। ভিপি সিং গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট চলে আসলো। এই নরসিংহ রাও চলে আসলো, এবং এই গভর্নমেন্টের যিনি ফিনান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং, এবং তিনি ছিলেন কি, মনমোহন সিং ছিলেন, এবং তিনি একসময় ছিলেন কি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে, সরি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মানে গভর্নর হিসেবে কাজ করেছিলেন না, প্ল্যানিং কমিশনের কি মেম্বার ছিলেন, যাই হোক আমি এটা বলতে পারছি না ঠিক সঠিক। এবং মনমোহন সিং এই সময় যে তিনি ফিনান্স মিনিস্টার দায়িত্ব পালন করেছিলেন, এবং ফিনান্স মিনিস্টার দায়িত্ব পালন করে কিন্তু তিনি ইন্ডিয়ার অর্থনীতিতে একটা ভীষণ চেঞ্জেস নিয়ে এসেছিলেন, যার ফল কিন্তু এখনও আমরা মানে মানে আমরা কিন্তু পাই। অর্থাৎ তিনি ইকোনমিকে ঘুরে দাঁড়ানোর জন্য, যে ফরেন এক্সচেঞ্জকে বাড়ানোর জন্য, বা ইনফ্লেশনকে লো করবার জন্য, এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে যে সমস্ত ধারগুলো ইন্ডিয়ান যে একটা বড়িং হয়েছিল, সেই ঋণ শোধ করবার জন্য তিনি কিন্তু ইকোনমিক রিফর্মস নিয়ে আসলেন। অর্থাৎ ভারতীয় অর্থনীতিকে যে চাকা
যেভাবে মানে ডুবে যাচ্ছিল সেটাকে তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন নিউ ইকোনমিক পলিসির মধ্য দিয়ে এবং ইকোনমিক রিফর্মসের মধ্য দিয়ে। যে ইকোনমিক রিফর্মস যেটা 1991 খ্রিস্টাব্দে 23শে জুলাই যেটা হয়েছিল, পাবলিশড হয়েছিল, ইকোনমিক রিফর্মস হয়েছিল 1991 খ্রিস্টাব্দে 23শে জুলাই। সেই ইকোনমিক রিফর্মসের মধ্য দিয়ে কিন্তু ভারতীয় অর্থনীতির যে ধাক্কা খেয়েছিল, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এবং 7th প্ল্যান পর্যন্ত ইন্ডিয়ার যে প্ল্যানিংয়ের মাধ্যম দিয়ে যে টাকাগুলো খরচ হয়েছিল, সেই টাকা খরচ হওয়ার ফলে যে সরকারকে ঋণ করতে হয়েছিল, প্রচুর ঋণ করতে হয়েছিল, সেই ঋণের জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু দেশের ইনফ্লেশন বাড়তে থাকছিল, ফরেন এক্সচেঞ্জ কমতে থাকছিল এবং ইন্টারেস্ট পেমেন্ট মানে বাড়ছিল, যার ফলে ইন্ডিয়ান ইকোনমিকে একটা সমস্যা তৈরি হয়েছিল। তার সঙ্গে গালফ মানে উপসাগরীয় যুদ্ধ 1990-91 সমস্ত কিছু ভারতীয় অর্থনীতিকে একটা বিপর্যস্ত করে তুলেছিল। এই সময় মনমোহন সিং কিন্তু ভারতীয় অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং তার ফল কিন্তু আমরা এখনও ভোগ করছি। এবং পিভি নরসিংহ রাও যে ভারতীয় অর্থনীতিকে যে একটা এনাকে বলা হয় কি আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া বলা হয় পিভি নরসিংহ রাওকে। যাই হোক, কারণ কি মডার্ন ইন্ডিয়াকে তিনি অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষকে তিনি আলাদা দিকে পরিচালনা করেছিলেন। এবং আমরা পরপর দিকে যাবো 8th ফাইভ-ইয়ার প্ল্যান্স, 9th ফাইভ-ইয়ার প্ল্যান্স চলে আসছে, ঠিক আছে, 10th ফাইভ-ইয়ার প্ল্যান্স, 11th এবং 12th। তো 12th ফাইভ-ইয়ার প্ল্যান্সটা আমাদের কিন্তু লাস্ট 5-year প্ল্যান ছিল এবং এরপরে আমরা দেখি 12th ফাইভ-ইয়ার প্ল্যানতে বেশি দিন চলেনি, 2015 সাল পর্যন্ত চলেছিল। 2012 থেকে 2015 সাল পর্যন্ত, যে 2012 থেকে 17 সাল পর্যন্ত যা টাইম পিরিয়ড ছিল সেটা কিন্তু 2015 সালে কিন্তু 2014 সালে বন্ধ হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট 2014 সালে আগস্টে কিন্তু 17ই আগস্ট কিন্তু প্ল্যান প্রসেসটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং 15 জানুয়ারি 2015 1 জানুয়ারি কিন্তু নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগ কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে এবং নীতি আয়োগের মাধ্যমে দিয়ে এটা থিঙ্ক ট্যাঙ্ক বডি অফ ইন্ডিয়া, এবং এই বডির মাধ্যমে কিন্তু সমস্ত কিছু কার্যকলাপগুলো এখন চলছে। এবং সেক্ষেত্রে আমাদের যেহেতু আগে প্ল্যানিংগুলো আমাদের পড়তেই হবে, কারণ কোশ্চেন এখান থেকেই আসে। যাই হোক, এই যে ইন্ডিয়ান যে প্ল্যানিং, এই যে ডিসকাস করার পর আমরা একটা যদি আমরা এভালুয়েটিং করি এবং তাহলে কিন্তু একটা ক্রিস্টালাইজেশন পাবো, আমরা একটা ক্রিস্টালাইজেশন ফিচার্স পাবো, একটা ক্রিস্টালাইজেশন অবজেক্ট পাবো। সেই ক্রিস্টালাইজেশন অবজেক্টগুলো কি? যে ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, ইকোনমিক গ্রোথ, পভার্টি অ্যালিভিয়েশন, যেমন হচ্ছে গিয়ে NREGP 2006 সালে লঞ্চ হয়েছিল, ইউপিএ গভর্নমেন্ট করেছিল। এমপ্লয়মেন্ট জেনারেশন, বিভিন্ন এমপ্লয়মেন্ট, জহর রোজগার যোজনা, ট্রাইসেম, ঠিক আছে, এই সমস্ত প্রোগ্রামগুলো। তারপরে দেখবো যে কন্ট্রোলিং দ্য ইকোনমিক ইনইকুয়ালিটিস, প্ল্যানিং প্রসেস প্ল্যানিং প্রসেস হচ্ছে একটা থ্রু সোশ্যাল প্ল্যানিংটা যেটা মানে পলিটিক্সের উপরে কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স বা ইন্ডিয়ান পার্লামেন্টের উপর নির্ভর করতো। সেখানে কিন্তু সোশ্যাল প্ল্যানিংটা কিন্তু ওটা মানে পলিটিক্যাল একটা সিচুয়েশন, মানে পলিটিক্যাল পার্টিসের একটা ইম্পর্টেন্ট ছিল। সেখানে কিন্তু ইকোনমিক প্ল্যানিংয়ের কিন্তু একটা কোনো রোল ছিল না। প্ল্যানিং যে প্রসেস সেটা কিন্তু ইকোনমিক প্ল্যানিংয়ের একটা রোল ছিল। সেখানে কিন্তু গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টিসের কোনো ছিল না, রোল ছিল না। কিন্তু সোশিও প্ল্যানিং বা সোশিও ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলো, যে প্ল্যানিং সেখানে কিন্তু যেমন হচ্ছে গিয়ে রিজার্ভেশন অফ দ্য লোয়ার কাস্ট, ওকে, এই সমস্তগুলো তো পলিটিক্সের ওপর, পলিটিক্যাল বা পার্লামেন্টের ওপর নির্ভর করতো। তারপরে রিল্যাক্সেশন আর এজুকেশন ইন দ্য জব, ঠিক আছে, এই সমস্তগুলো প্রসেসগুলো। সেলফ রিলিয়েন্স অর্থাৎ আত্মনির্ভরশীল, যেটা 1930s আমরা দেখেছি কি ন্যাশনালিস্ট, ক্যাপিটালিস্ট এবং এনপিসি যে প্ল্যানগুলো হয়েছে, ন্যাশনালিস্ট, ক্যাপিটালিস্ট, এনপিসি প্ল্যান, সেখানে কিন্তু একটা আত্মনির্ভরের উপরও কিন্তু জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে।
মডার্ন আর হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কি মডার্নাইজেশন। 6 নম্বর পেয়ে যাচ্ছে কি মডার্নাইজেশন, যেখানে কি এগ্রিকালচারে কিন্তু এগ্রিকালচারকে মডিফাই করবার জন্য এগ্রিকালচারের সেক্টরে কিন্তু অনেক টেকনিক্যাল মেথড ইউজ করতে হয়েছিল। সেখানে আমরা দেখব যে ডেয়ারি শিল্প, ডেয়ারি ইন্ডাস্ট্রি বা এগ্রো বেসড ইন্ডাস্ট্রিগুলোকে অনেক টেকনিক্যালি দিক থেকে ডেভেলপমেন্ট করতে হয়েছিল। এবং আমরা দেখব যে গ্রিন রেভলিউশন, সেখানে কিন্তু যেভাবে আমরা মডিফাইড ক্রপস যেগুলো পাচ্ছি, অর্থাৎ টেকনোলজিকে কিন্তু এগ্রিকালচারের সঙ্গে জুড়ে দেওয়া ছিল। আর কি হচ্ছে আর একটা হচ্ছে গিয়ে কি মডার্ন এডুকেশন, আর এডুকেশনকে মডার্নাইজেশন করা হয়েছিল। ঠিক আছে, এডুকেশনের উপর মডার্নাইজেশন করা হয়েছিল, এডুকেশনকে নতুনভাবে কিন্তু করতে হয়েছিল, মডার্নাইজিং করা হয়েছিল। তাহলে এই যে মডার্নাইজেশন, তাহলে আমরা কী কী পেলাম? এই যে 6টা আমরা পেলাম, যে 6টা ফিচার্স আমরা ক্রিস্টাল ফিচার্স পেলাম বা অবজেক্টিভ পেলাম অফ দ্য প্ল্যানিং। তো আমাদের ক্লাসটা হলো এইটুকু, যে ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংয়ের এটা ফার্স্ট পার্ট হলো। এর পরের পার্টে আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিশনের মাধ্যমে যে 5-year প্ল্যানগুলো হয়েছিল, সেই প্ল্যানের অবজেক্টিভস কী, কোন প্ল্যানে কী কী সমস্যা হয়েছিল, সেগুলো নিয়ে আমরা তুলব। যেহেতু আমরা ফার্স্ট 5-year থেকে 12th 5-year প্ল্যান পর্যন্ত একটা শর্ট মানে একটা ওভারভিউ দিয়ে দিলাম যে কীভাবে কী হলো, তো এটা আমরা ব্রডলি পড়ব নেক্সট পার্টগুলোতে। ঠিক আছে, তো আমার এই হলো এই ইকোনমিক্সের ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখলে তোমাদেরই ভালো হবে, অথেন্টিক ক্লাস এবং কন্টেন্ট খুব হাই। ধন্যবাদ, গুড নাইট। আর আমার এই ক্লাসটাকে শেয়ার করো। আজকে ভিডিওটা প্রায় 40 মিনিটের ভিডিও হয়ে গেছে।